আসসালামাইকুম। শুরু করছি এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পার্ট। প্রথম আমরা বেসিক থেকে কিছু শিখব। বেসিক আমরা পূর্বে অর্থাৎ এসএসসির সময় ক্লাস 9-10-এ আমরা মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, যোজনী, ইলেকট্রন বিন্যাস এগুলো জেনে এসেছি। তারই ধারাবাহিকতায় সর্বপ্রথমে আমরা মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, যোজনী ইত্যাদি জেনে নেব এবং এদের ইলেকট্রন বিন্যাস করব আববাহ নীতির আলোকে। তো আমরা প্রথম দিকে 9-10 বা এসএসসিতে হয়তো জিঙ্ক পর্যন্ত অর্থাৎ 30টা মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, যোজনী এগুলো জেনেছি। এখন আমাদের নতুন করে জিরকনিয়াম পর্যন্ত অর্থাৎ 40টা মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন বিন্যাস এবং যোজনী জানতে হবে। তাছাড়াও আরও আছে আর্জেন্টিয়াম বা সিলভার বা রূপা, ক্যাডমিয়াম সিডি, আয়োডিন, অরম বা গোল্ড, প্লাটিনাম, এইচজি, হাইড্রাজিয়াম বা মার্কারি, পিবি, প্লাম্বাম বা লেড, ইউরেনিয়াম, জেনন, প্লাডিয়াম বা পিডি ইত্যাদি মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও যোজনী আমাদের জানা রাখা লাগবে। তো 1 থেকে 40টা জিরকনিয়াম পর্যন্ত মৌলের আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন বিন্যাস আমাদের সম্পূর্ণ টোটালি ভাবে মুখস্থ রাখা লাগবে। পরবর্তীতে আমাদের যে কোনো মৌলের যৌগ গঠন, ইলেকট্রন বিন্যাস, বিক্রিয়া, রিয়াকশন বা অন্য কিছু করার জন্য আমাদের এটা প্রয়োজন। আমরা বিজ্ঞানী আউবাহু এনার নাম শুনেছি। তো আউবাহু ইলেকট্রন বিন্যাসের যে নীতিটা প্রকাশ করেন সেই নীতিটা তার নাম অনুসারে আউবাহু নীতি নামে পরিচিত, অর্থাৎ 1s 2s অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম। তো ইলেকট্রন বিন্যাস করার সময় ইলেকট্রন আগে সর্বনিম্ন কক্ষপথ পূর্ণ করবে, পরে সর্বোচ্চ কক্ষপথে যাবে। এই ধারণাটাই বিজ্ঞানী আউবাহু সর্বপ্রথম ব্যক্ত করছেন এবং তার নীতি অনুসারেই আমরা এখনকার ইলেকট্রন বিন্যাস আমরা করে যাচ্ছি। তো আউবাহু নীতিতে নীতিটা আমরা জানার চেষ্টা করি যে কিভাবে আমাদের নীতিটা করছে তৈরি হয়েছে। 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4a 5s 5p 5d 5f 6s 6p 6d 6f। তো এইভাবে করে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা করি। তো কোনটা কোন এইগুলো সবই 1s 2s 2p এগুলো এক একটা অরবিটাল। কোন অরবিটালটা আগে, কোন অরবিটালটা পরে, কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, কোনটিতে পরে ইলেকট্রন প্রবেশ করবে আমরা পূর্বের ক্লাসে আগে জেনে এসেছি। তারপরেও আবার নতুন করে জানার জন্য এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, পূর্ণ আর অর্ধপূর্ণ একটা। পিতে সর্বোচ্চ থাকতে পারে 6টা, এর অর্ধপূর্ণ 3টা। ডিতে সর্বোচ্চ থাকতে পারে 10টা, এর অর্ধপূর্ণ 5টা। এফে সর্বোচ্চ থাকতে পারে 14টা, এর অর্ধপূর্ণ 7টা। অর্থাৎ ইলেকট্রনগুলো এইভাবে পরিপূর্ণ হয়। তো ইলেকট্রন পরিপূর্ণ হওয়ার নীতিগুলো আমরা দেখি। প্রথমে 1s ইলেকট্রন যাবে, তারপরে 2s, তারপরে 2p 3s, তারপরে 3p 4s, তারপরে 3d 4p 5s, তারপরে 4d 5p 6s, তারপরে 4a 5d 6p 5f 6d 6f। এইভাবে করে ডট 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 ইত্যাদি ইলেকট্রনগুলো এইভাবে করে তাদের কক্ষপথ পূর্ণ করবে বা সর্বনিম্ন বা সর্বোচ্চ কক্ষপথ এইভাবে পূর্ণ করবে। তো কিভাবে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 5p 6s 4f
5d 6p 5f 6d 6f। এভাবে করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কক্ষপথে ইলেকট্রনগুলো যায়। তো আমরা এবার আমাদের জানা প্রয়োজন যে কেন এভাবে হয়েছে, বিশেষ করে এই জায়গাটুকুই, মানে 3p 4s এবং 3d। 3pর পরে সাধারণভাবেই 3d হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 4s হলো কেন সেটা আমরা একটু পরেই জানবো। তো আমাদের আগে জানতে হবে যে কেন এইভাবে বিভ্রান্ত হয়েছে, কিভাবে কোনটা আগে আসছে কোনটা পরে আসবে, এটা আমরা জানবো কিভাবে। তো এটা জানার জন্য আমাদের একটা প্রসেস আছে। আমরা দেখি আমাদের মূলত সমস্যা হয়েছে যে কার্যতভাবে 3pর পরে 3d আসার কথা ছিল, কিন্তু এখানে 3pর পরে 4s আসছে, পরে 3d আসছে। তো আমরা দেখি যে আসলে কেন আসছে। আমরা 3p 4s 3d এগুলো সবার এদের কক্ষপথের মানগুলো আগে নির্ণয় করি। তো আমরা এখানে 3p 4s 3d এই সকল অরবিটাল সমূহের মান নির্ণয় করছি। যে n এর মান যদি 3 হয়, এখানে n মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, n এর মান 3, আর p টা নির্দেশ করে এখান থেকে p এখানের p এখান থেকে নির্দেশ করে। তাহলে n প্লাস l এটা হচ্ছিল শক্তির অরবিটাল বা মান নির্ণয় করার সূত্র, n প্লাস l। তাহলে 3 প্লাস 4 ইজ ইকুয়াল টু 4। আবার এখানে 4s এর ক্ষেত্রে n এর মান 4, l এর মান 0 1 2 3 spdf, অর্থাৎ এখানে s আছে 0, অর্থাৎ 4 প্লাস 0। অন্যদিকে 3d ক্ষেত্রেও আমরা 5 পাইছি, মানটা হচ্ছে 5। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে 4 হইছে মান, এখানে 4 হইছে মান, এখানে হইছে 5, অর্থাৎ 3p এর মান 4, তো আমরা যদি দেখি এখানে 3p এর মান 4, 4s এর মান 4 এবং 3d এর মান 5, অর্থাৎ এখানে আমাদের সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 3p তে আগে ইলেকট্রন যাবে, তারপরে 4s এ, তারপরে 3d তে। তো আমরা দেখি কেন 4s এ আগে ইলেকট্রনটা যাবে। তো 4s এ আগে ইলেকট্রনটা যাওয়ার ক্ষেত্রে আমাদের 3d এর আগে 4s এ যাবে, কারণ এখানে 4s এর মান, এখানে 4s এর মান 4 এবং 3d এর মান 5। ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন আগে সর্বনিম্ন কক্ষপথ পূর্ণ করবে, পরে সর্বোচ্চ কক্ষপথে যাবে, সেই সূত্র অনুসারে এখানে আগে গেছে। কিন্তু এখানে আমরা যদি দেখি 3p আর 4s দুইজনের মানই 4, দুইজনের মানই সেম 4। তো সেখানে কেন 3p তে আগে ইলেকট্রন গেল? এখানে আমাদের নির্ণয় করতে গেলে এখানে আগে দেখতে হবে যে যার n এর মান, যখন দুইটা n প্লাস l দুইটা মান একই হয়ে যাবে, 4 হয়ে যাবে, তখন আমাদের হিসাব করতে হবে যে এখানে 3p আর এখানে 4s, যার n এর মান কম, যার n এর মান সর্বনিম্ন, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে, পরে সর্বোচ্চ কক্ষপথে যাবে। তাই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখি যে বহুনীতিটা দেখছি যে 3s আগে আছে, তারপরে 3p আছে, পরে 4s আছে, তারপরে 3d আছে। এইভাবে করে ইলেকট্রন কিন্তু আমাদের এইভাবে করে অরবিটালগুলো সাজবে, এবং অরবিটাল সাজার পরে এইভাবে করে ইলেকট্রন এর প্রত্যেকটা অরবিটালে তার নির্দিষ্ট ক্ষমতা অনুযায়ী ইলেকট্রনগুলো বসবে। যেমন এস এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, এরকম ভাবে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো হয়। তো আমরা সাধারণ একটা নীতি দেখি আমাদের। কপার হচ্ছে হলো 29 এর পারমাণবিক সংখ্যা অনুসারে ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s2 2p6 3s2 3p6। 4s আর 3d স্বাভাবিকভাবেই 4s2 আর 10 20
29। স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা আর একটা নীতি ফলো করতে পারি, পূর্ণ এবং অর্ধপূর্ণ নীতি। পূর্ণ পূর্ণ ও অর্ধপূর্ণ পূর্ণ অরবিটাল সমূহ বেশি স্থিতিশীল। পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল সমূহ বেশি স্থিতিশীল। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল গুলো আমরা দেখে আসছি, যেমন এস অরবিটালে পূর্ণ থাকতে পারে 2টা, অর্ধপূর্ণ 1টা। পি অরবিটালে পূর্ণ 6টা, অর্ধপূর্ণ 3টা। ডি অরবিটালে পূর্ণ 10টা, অর্ধপূর্ণ 5টা, এবং এফ অরবিটালে পূর্ণ 14টা, অর্ধপূর্ণ 7টা। তো সেই ক্ষেত্রে ক্রোমিয়ামের আসল ইলেকট্রন বিন্যাসটা হয় এরকম: ক্রোমিয়াম 29 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 আর 3d10। এখানে যদি আমাদের ইলেকট্রন বিন্যাস যেটা ছিল, এখানে একটা পূর্ণ হয়েছে, আর এটা অর্ধপূর্ণও না পূর্ণও না। কিন্তু এটা যদি আমরা করি, 4sটা হয়েছে অর্ধপূর্ণ পূর্ণ, আর 3dটা হয়েছে পূর্ণ অরবিটাল। তো এইভাবে করে আমরা ইলেকট্রন বিন্যাস গুলো আমরা করতে পারি। বিশেষ করে গ্রুপ 11 মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা পূর্ণ এবং অর্ধপূর্ণ এরকম দেখব। ঠিক আছে, আরো একটা অর্ধপূর্ণ অরবিটাল রয়েছে ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও এরকম দেখা যায়। সেক্ষেত্রে এসে অর্ধপূর্ণ ইলেকট্রনটা এসে 4s1 3d5, লাস্টে এসে এরকম অবস্থায় আসে, অর্থাৎ দুটো অর্ধপূর্ণ অরবিটাল সমূহ বেশি স্থিতিশীল এখানে দেখানো হয়েছে। তো আমাদের নেক্সট যেটা আছে যে ক্রোমিয়াম থেকে আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসগুলোকে কিভাবে এটাকে করব, এটা নেক্সট ক্লাসে থাকবে। আচ্ছা, এখন আমরা ক্রোমিয়ামের যোজনী আমরা জানি কম বেশি সবাই, 1 আর 2। ক্রোমিয়াম যদি 2+ হয়, এখান থেকে 2+ মানে 2টা ইলেকট্রন কমে যাবে। কিভাবে ইলেকট্রন গুলো কমবে? ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইলেকট্রন যেখানে আগে প্রবেশ করবে, ইলেকট্রন কমার ক্ষেত্রেও সেখান থেকে কমবে। অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p6 3d9। এখানে কিন্তু প্রথমে ইলেকট্রন প্রথমে যেখানে প্রবেশ করবে, অর্থাৎ এখানে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করছে, 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করছে। অনুরূপভাবে যখন 2টা ইলেকট্রন চলে যাচ্ছে, অর্থাৎ 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ক্রোমিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করছে, সেখান থেকে 4s থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, অর্থাৎ 4s শূন্য হয়ে যাচ্ছে। 4s শূন্য, এখান থেকে ইলেকট্রন আগে চলে যাচ্ছে, তারপরে ইলেকট্রন কিন্তু 3d থেকে যাবে। কিন্তু আমরা জানি যে যোজনী 1 এবং 2, অর্থাৎ ক্রোমিয়াম শুধু প্লাস অথবা 2+ সি হওয়া সম্ভব, ক্রোমিয়াম প্লাস অথবা ক্রোমিয়াম 2+ হওয়া সম্ভব। এর ছাড়া ক্রোমিয়াম 3+ কখনোই হওয়া সম্ভব নয়, কারণ ক্রোমিয়ামের যোজনী 3 কখনোই হয় না। এই জন্য আমরা ক্রোমিয়াম 3+ করতে পারবো না। তো আমরা এখন দেখলাম যে ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে কোন ইলেকট্রন কিভাবে যদি ত্যাগ করে বা গ্রহণ করে, সেই ক্ষেত্রে কি রকম হয়। ঠিক আছে, আচ্ছা,
আমরা অরবিটালের পার্থক্যগুলো জানলাম, ঠিক আছে। অরবিটালের পার্থক্যগুলো জানার পর থেকে আমরা নতুন করে আবার জানবো। এখানে আমরা এসএসসিতেই জেনে এসেছি স্ক্যান্ডিয়ামের 21তম স্ক্যান্ডিয়াম এর 21তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করবে ব্যাখ্যা করো। এরকম একটা যদি প্রশ্ন থাকে যে স্ক্যান্ডিয়ামের 21তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে সেটা ব্যাখ্যা করো, সেটা ব্যাখ্যা করতে গেলে কিন্তু আমার আববাহ নীতির আলোকে আমাদের ইলেকট্রনের মান, অরবিটালগুলোর মানের উপর ভিত্তি করে আমাদের ব্যাখ্যা করতে হবে যে কোন অরবিটালে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে, কোনটাতে করবে না, কেন করবে না, এইগুলো সবকিছুর ব্যাখ্যা দিয়েই কিন্তু এটা ব্যাখ্যা করতে হবে। তো আমরা যাই প্রথম স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যান্ডিয়ামের শেষ ইলেকট্রনটি কিন্তু ডি অরবিটালে যেয়ে শেষ হয়, ঠিক আছে। কিন্তু হিসাবে যাওয়ার কথা ছিল 4s এ, কিন্তু 4s এ না যেয়ে 3d তে যেয়ে শেষ ইলেকট্রনটি শেষ হয়েছে। এর কারণটা আমরা ব্যাখ্যা করব। আমরা আববাহ নীতির মানের উপর ভিত্তি করে এইটা ব্যাখ্যা করব। তো যাওয়া যাক ব্যাখ্যায়। এরকম একটা প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথমে আগে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করছি। ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা আমাদের মূলত যে পার্থক্যটা ছিল এখানে 4s এবং 3d শেষ দুইটা অরবিটাল। তো 3d এর মান আমরা দেখছি যে 3d এর মান n+l অনুযায়ী 3d এর মান 5 এবং 4s এর মান 4। তো তাই যদি হয় তাহলে আমাদের 3d নিম্ন শক্তি স্তর, 3d উচ্চ শক্তি স্তর আর 4s নিম্ন শক্তি স্তর। তো আহবাহু আমাদের এই কথা বলছিলেন যে ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে ইলেকট্রন আগে সর্বনিম্ন কক্ষপথ অর্থাৎ 4s পূর্ণ করবে, 4s পূর্ণ করে পরে 3d তে যাবে। এখন ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে আমাদের 3p6 পর্যন্ত এখানে আসছে 20টা, 10 আর 18 আর 4s এ 2টা অর্থাৎ 20টা আসছে, আর লাস্টে একটা থাকে সেটা হচ্ছে 3d অনে যাবে। সুতরাং ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন আগে সর্বনিম্ন কক্ষপথ পূর্ণ করবে পরে সর্বোচ্চ কক্ষপথে যাবে। তো এই প্রশ্নটা এক্সপ্লেইন আমরা করার সময় আমরা জানতে পারি যে প্রথমে আগে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস দিচ্ছি, ফলে ইলেকট্রন বিন্যাস দেওয়ার পরে আমরা এরকম ভাবে ব্যাখ্যাটা দিতে পারি যে 3d এবং 4s এর পার্থক্য থেকে আমরা জানতে পারি যে স্ক্যান্ডিয়ামের শেষ ইলেকট্রনটি কোন অরবিটালে যাবে। তো আমরা পার্থক্য করলে n+l এর মান 5 এবং 4s এর মান হচ্ছে 4। সুতরাং আহবাহ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন আগে সর্বনিম্ন কক্ষপথ পূর্ণ করবে পরে সর্বোচ্চ কক্ষপথে যাবে। এখানে 4s হচ্ছে সর্বনিম্ন কক্ষপথ, 4s আগে পূর্ণ করবে, 4s দুইটা ইলেকট্রন দ্বারা পূর্ণ করেই কিন্তু স্ক্যান্ডিয়াম 20 হবে। তারপরে যে ইলেকট্রনটা থাকবে সেটা কিন্তু 3d তে যাবে। এবং স্ক্যান্ডিয়ামের স্থায়ী ইলেকট্রন বিন্যাস স্ক্যান্ডিয়াম Sc3+, সেই ক্ষেত্রে কিন্তু সবগুলো আগে যাবে। প্রথমে আগে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 10 আর 18 অর্থাৎ 3টা ইলেকট্রনই কিন্তু চলে যাবে। অর্থাৎ ইলেকট্রনগুলো যাওয়ার ক্ষেত্রে যেখানে আগে প্রবেশ করবে ইলেকট্রন যাওয়ার ক্ষেত্রে সেখান থেকেই আগে যাবে। তো এই ছিল আমাদের ইলেকট্রন বিন্যাসের অরবিটাল, কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে বা কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে না সেটার উপর ভিত্তি করে আমাদের এই টপিকসটা। তো এই টপিকসটার শেষ হওয়ার পরে আমরা আমাদের বেসিক রুলসে আছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন ইত্যাদি ইত্যাদি বন্ধন। তো নেক্সটে আমরা এই বন্ধনগুলোয় যাব। তো তার আগে আমাদের ইলেকট্রন বিন্যাস জানার দরকার। ইলেকট্রন বিন্যাস আগে জানতে গেলে পারমাণবিক সংখ্যা জানতে হবে। এবং এই আমাদের এইচএসসি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট প্রত্যেকটা অধ্যায়ে অঙ্ক আছে। অঙ্ক করতে গেলে মৌলসমূহের পারমাণবিক ভর জানা লাগবে। তো সেইগুলো আমরা জানবো অন্তত
প্রথমেই আমি আগে দেখছি যে হাইড্রোজেন থেকে জিরকনিয়াম পর্যন্ত জানবো, তারপরে আরো কিছু আমি মৌলগুলোর নাম দিছি যেগুলো পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং যোজনী উভয় সবগুলোই জানবো। হ্যাঁ, এটা একটা পর্যায় সারণী। এরকম একটা পর্যায় সারণী থেকে আমরা হাইড্রোজেন থেকে জিরকনিয়াম পর্যন্ত 40টা মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা জানবো। তাছাড়াও আমি যে মৌলগুলোর কথা বলছি, এক্সট্রা যে মৌলগুলোর কথা বলছি, সেগুলোর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, যোজনী ইত্যাদি এরকম পর্যায় সারণী থেকে আমরা জেনে নিতে পারবো।